ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন 27শে ফেব্রুয়ারি 2024 থেকে আপনাদের দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আপনাদের ফর্ম ফিল আপটি 27শে ফেব্রুয়ারি 2024-এ শুরু হয়ে চলবে 28শে মার্চ 2024 পর্যন্ত। নির্ধারিত এই সময়ের মধ্যে আপনাকে ফর্ম ফিল আপের কাজ শেষ করতে হবে। আশা করি আপনাদের পরীক্ষাকে সামনে রেখে আপনারা সেভাবে নিজেকে সাজিয়ে নিচ্ছেন, সেভাবে প্রস্তুতি গ্রহণ করছেন। আপনাদের এই প্রস্তুতিকে আরও সুন্দর করতে আপনাদের সাথে আছি আমি, শাহ হাদিউজ্জামান। প্রতি বছরের ন্যায় এবছরও প্রত্যেকটি বিষয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সাজেশন আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। শুরুতেই আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব বা যে বিষয়টির চূড়ান্ত সাজেশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে বাংলা আবশ্যিক। বাংলা আবশ্যিক এটা বিএ, বিএসএস, বিএসসি এটা কিন্তু সবার রয়েছে। ডিগ্রি দ্বিতীয় বর্ষে আপনারা যারা রয়েছেন, আপনাদের শিক্ষাবর্ষ 2020-2021 আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 2022 সালে, সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে 2024 সালে। আপনাদের যারা নিয়মিত এবং অনিয়মিত বা মান উন্নয়নের পরীক্ষা দিচ্ছেন সবার ক্ষেত্রে সমানভাবে এবং সারা বাংলাদেশের সব কলেজের জন্য সমানভাবে আজকের এই সাজেশনটি প্রযোজ্য। আপনাদের বাংলা আবশ্যিক যেটা রয়েছে তার 4টা পার্টে কোশ্চেন হয়। আপনাদের সুবিধার জন্য আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। এখানে নির্বাচিত কবিতা থেকে 25 নাম্বার, নির্বাচিত প্রবন্ধ থেকে 25 নাম্বার, নির্বাচিত গল্প থেকে 25 এবং ভাষা শিক্ষা হচ্ছে 25। এই মোট 100 নাম্বারের প্রশ্ন আপনাদের হবে। আমি আপনাদের সুবিধার জন্য প্রত্যেকটি সেকশন থেকে আলাদা আলাদা কোশ্চেন, আপনারা জানেন আপনাদের 3টা ক্যাটাগরিতে কোশ্চেন হয়: অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন। আমি ঠিক সেভাবে সাজানোর চেষ্টা করেছি এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো দিয়েই আজকের এই সাজেশনটি তৈরি করা হয়েছে। সুতরাং এখান থেকে শতভাগ প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের যে 4টা পার্ট রয়েছে সেই 4টা পার্টে। প্রথমে আমরা চলে যাব নির্বাচিত কবিতা থেকে। নির্বাচিত কবিতার প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটি আত্মবিলাপ। আত্মবিলাপের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, আমি উত্তর সহ সাজানোর চেষ্টা করেছি আপনাদের সুবিধার জন্য। আত্মবিলাপ থেকে 1 নাম্বার যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেটি বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক মহাকাব্যের নাম কি? সঠিক উত্তর মেঘনাদ বধ কাব্য। 2 নাম্বার, আত্মবিলাপ কবিতায় কবি কালসিদ্ধ জলতলে কি ফেলেছেন? এটির উত্তর মূল্যবান সময়। 3 নাম্বার, আত্মবিলাপ কবিতাটি কার লেখা? উত্তর মাইকেল মধুসূদন দত্তের লেখা। 4 নাম্বার, সিন্ধু শব্দের অর্থ কি? এটির উত্তর সাগর। 5 নাম্বার, নিগর শব্দের অর্থ কি? এটির উত্তর শৃঙ্খল। 6 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ক্ষণপ্রভা শব্দের অর্থ কি? ক্ষণপ্রভা শব্দের অর্থ বিদ্যুৎ। 7 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, আত্মবিলাপ কবিতায় মাইকেল মধুসূদন দত্ত কিসের ছলনায় ভুলেছেন? এটির সঠিক উত্তর আত্মবিলাপ কবিতায় মাইকেল মধুসূদন দত্ত আশার ছলনায় ভুলেছেন। 8 নাম্বার, কবির দিন দিন কি ফুরিয়ে যায়? এই প্রশ্নটির সঠিক উত্তর কবির দিন দিন আয়ু এবং বল ফুরিয়ে যায়। এই আত্মবিলাপ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে মাত্র একটি, সেটি হচ্ছে আত্মবিলাপ কবিতায় কবির অনুশোচনা দগ্ধ হৃদয়ের পরিচয় দাও। আবার বলছি, আত্মবিলাপ কবিতায় কবির অনুশোচনা দগ্ধ হৃদয়ের পরিচয় দাও। এই অধ্যায়ের অর্থাৎ আত্মবিলাপ থেকে রচনামূলক প্রশ্ন পড়তে হবে একটি, সেটি মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ কবিতার সারমর্ম অথবা মর্মার্থ অথবা মূল ভাব অথবা মূল বক্তব্য তোমার নিজের ভাষায় লেখো। আপনাদের জ্ঞাতার্থে একটু বলছি, এই প্রশ্নটির সারমর্ম, মর্মার্থ, মূল ভাব বা মূল বক্তব্য যেটাই আসুক না কেন উত্তর হবে কিন্তু একটি। আত্মবিলাপ থেকে
অতি সংক্ষিপ্ত প্রশ্ন 8টি, সংক্ষিপ্ত প্রশ্ন 1টি এবং রচনামূলক প্রশ্ন 1টি পড়তে হবে। চলে যাব পরের অধ্যায়ে। পরে যেটা রয়েছে সেটা ঐকতান। ঐকতানের অতি সংক্ষিপ্ত প্রশ্নের সংখ্যা মাত্র 3টি। 1 নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান? এটির সঠিক উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। 2 নাম্বার, ঐকতান শব্দের অর্থ কি? সঠিক উত্তর, ঐকতান শব্দের অর্থ সম্মিলিত সুর। 3 নাম্বার, ঐকতান কবিতায় কার উপর ভর দিয়ে সমস্ত সংসার চলছে? এই প্রশ্নটির সঠিক উত্তর, নবীন কবিদের উপর ভর দিয়ে সমস্ত সংসার চলছে। ঐকতান কবিতা থেকে এই 3টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন খুব ভালোভাবে দেখার চেষ্টা করবেন। চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নে। ঐকতান যেটা রয়েছে সেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে 3টা। তার ভিতরে 1 নম্বর প্রশ্নটি খুবই 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 গুরুত্বপূর্ণ, আমি পাশে 100% লিখে দিয়েছি। 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতার মূল ভাব লিখো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতার মূল ভাব লিখো। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর ঐকতান কবিতায় তরুণ কবিদের যে দায়িত্বভার অর্পণ করেছেন তা সংক্ষেপে আলোচনা করো। 3 নাম্বার, ঐকতান কবিতায় প্রকাশিত বেদনাবোধের কারণ সংক্ষেপে লেখো। চলে যাচ্ছি রচনামূলক প্রশ্নে। 1 নাম্বার, ঐকতান কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর সাধারণ মানুষের যে জয়গান গেয়েছেন তার পরিচয় দাও। 2 নাম্বার রচনামূলক প্রশ্ন যেটা আপনাদের পড়তে হবে, ঐকতান কবিতা অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুরের জগৎ ও জীবন ভাবনার স্বরূপ বিশ্লেষণ করো। চলে যাব পরের কবিতায়। পরের কবিতাটি চৈতি হাওয়া। চৈতি হাওয়া থেকে কি কি রয়েছে চলুন দেখার চেষ্টা করি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 নাম্বার, কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা কোনটি? আমরা সবাই জানি কাজী নজরুল ইসলামের প্রথম কবিতাটির নাম হচ্ছে মুক্তি। 2 নাম্বার, চৈতি হাওয়া কবিতায় কবি কার স্মৃতিচারণ করেছেন? সঠিক উত্তর, চৈতি হাওয়া কবিতায় কবি প্রিয়ার স্মৃতিচারণ করেছেন। 3 নাম্বার, ধূমকেতু কত সালে প্রকাশিত হয়? এই প্রশ্নটির সঠিক উত্তর 1922 সালে। 4 নাম্বার, চৈতি হাওয়া কবিতায় বউ কথা কও পাখি কোথায় বসে ডাকতো? প্রশ্নটির সঠিক উত্তর, হিজল গাছের ডালে বসে বউ কথা কও পাখি ডাকতো। 5 নাম্বার, চৈতি হাওয়া কবিতায় কবির কেন মালা গাঁথা হয়নি? এটির সঠিক উত্তর, কবির ডোর খুঁজে পাওয়ার কারণে মালা গাঁথা হয়নি। 6 নাম্বার, চৈতি হাওয়া কবিতায় কবি কার খোপায় ফুল গুজে দিতেন? প্রশ্নটির সঠিক উত্তর, কবি প্রিয়ার খোপায় ফুল গুজে দিতেন। চলে যাব চৈতি হাওয়া কবিতার সংক্ষিপ্ত প্রশ্নে। 1 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন, চৈতি হাওয়া কবিতার বিষয়বস্তু সংক্ষেপে তুলে ধরো। 2 নাম্বার, চৈতি হাওয়া কবিতায় কবির প্রত্যাশা কি ছিল ব্যাখ্যা করো। চৈতি হাওয়া কবিতা থেকে 2টো রচনামূলক প্রশ্ন আপনাদেরকে পড়তে হবে। 1 নাম্বার, কাজী নজরুল ইসলামের চৈতি হাওয়া কবিতায় বিরহক্লিষ্ট প্রেমিক কবির পরিচয় ফুটে উঠেছে, উক্তিটি বিশ্লেষণ করো। কাজী নজরুল ইসলামের চৈতি হাওয়া কবিতায় বিরহক্লিষ্ট প্রেমিক কবির পরিচয় ফুটে উঠেছে, উক্তিটি বিশ্লেষণ করো। 2 নাম্বার রচনামূলক প্রশ্ন, চৈতি হাওয়া অবলম্বনে কাজী নজরুল ইসলামের প্রেম ও প্রকৃতির চেতনার স্বরূপ বিশ্লেষণ করো। চলে যাব পরের কবিতায়। পরের কবিতাটি হচ্ছে বনলতা সেন। বনলতা সেন কবিতা থেকে আমাদেরকে কি পড়তে হবে চলুন দেখে আসি। বনলতা সেন থেকে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 নাম্বার, জীবনানন্দ দাশ কোন ধরনের কবি? সঠিক উত্তর, জীবনানন্দ দাশ রূপসী বাংলার কবি। 2 নাম্বার, ধূসর পাণ্ডুলিপি
কাব্যগ্রন্থের রচয়িতা কে? ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের রচয়িতা জীবনানন্দ দাশ। 3 নম্বর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, বনলতা সেন কবিতাটি কোন ছন্দে রচিত? সঠিক উত্তর, বনলতা সেন মাত্রাবৃত্ত ছন্দে রচিত। 4 নাম্বার, বনলতা সেন কবিতায় কবি হাজার বছর ধরে কোথায় পথ হাঁটছেন? সঠিক উত্তর হচ্ছে, বনলতা সেন কবিতায় কবি হাজার বছর ধরে পৃথিবীর পথে হাঁটছেন। 5 নাম্বার, জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে ঝরাপলক। 6 নাম্বার, বনলতা সেন কবিতায় কবি কত বছর ধরে পথ হাঁটছেন? বনলতা সেনের কবিতায় রয়েছে হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। 7 নাম্বার, বিদিশা কি? এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে, বিদিশা হলো বৌদ্ধ যুগের প্রাচীন সমৃদ্ধ নগরী। চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নে। জীবনানন্দ দাশ যে বনলতা সেন কবিতা ছিল সেখান থেকে এই 7টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। চলে যাচ্ছি বনলতা সেন থেকে সংক্ষিপ্ত প্রশ্নে। বনলতা সেন থেকে একটি মাত্র সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদেরকে পড়তে হবে। বনলতা সেন কবিতায় কবি কিভাবে নারী রূপের চিরন্তন সৌন্দর্য তুলে ধরেছেন? বনলতা সেন কবিতায় কবি কিভাবে নারী রূপের চিরন্তন সৌন্দর্য তুলে ধরেছেন? বনলতা সেন থেকে রচনামূলক প্রশ্ন মাত্র 2টি। 1 নাম্বার, বনলতা সেন কবিতা নারীর চিরায়ত সৌন্দর্য মাধুর্যেরই মহিমা গান উক্তিটির যথার্থতা নিরূপণ করো। বনলতা সেন কবিতা নারীর চিরায়ত সৌন্দর্য মাধুর্যেরই মহিমা গান উক্তিটির যথার্থতা নিরূপণ করো। 2 নম্বর রচনামূলক প্রশ্ন, বনলতা সেন কবিতার নামকরণের সার্থকতা নিরূপণ করো। চলে যাব পরের কবিতায়। পরের কবিতাটি ডাহুক। ডাহুকে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক। চলুন প্রথমেই অতি সংক্ষিপ্ত। ফররুখ আহমেদের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? ফররুখ আহমেদের প্রথম কাব্যগ্রন্থের নাম 7 সাগরের মাঝি। 2 নম্বর, ডাহুক কবিতায় ডাহুকের ডাককে কবি কিসের সাথে তুলনা করেছেন? এই প্রশ্নটির সঠিক উত্তর, চিরজাগ্রত বিবেক ও পবিত্র আত্মার সাথে তুলনা করেছেন। 3 নাম্বার, ডাহুক কবিতায় তারার বন্দর ছেড়ে চাঁদ কোথায় চলে গেছে বা কোথায় চলে? সঠিক উত্তর, তারার বন্দর ছেড়ে চাঁদ রাত্রির সাগরে চলে। 4 নাম্বার, ডাহুকের সুরে কিসের ইঙ্গিত থাকে? সঠিক উত্তর, অদৃষ্ট লোকের অবিনাশী মহান শক্তির ইঙ্গিত থাকে। ডাহুক থেকে এই 4টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের পড়লে পেয়ে যাবেন। চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নে। ডাহুক থেকে একটি মাত্র সংক্ষিপ্ত প্রশ্ন আপনাকে পড়তে হবে। সেটি, কবি ডাহুক কবিতায় ডাহুকের সুরে কিভাবে আত্মমুক্তির প্রেরণা লাভ করেছেন? কবি ডাহুক কবিতায় ডাহুকের সুরে কিভাবে আত্মমুক্তির প্রেরণা লাভ করেছেন? ডাহুকের রচনামূলক প্রশ্ন 2টি, তার ভিতরে একটি শতভাগ কমন আসবে এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ, আমি পাশে লিখে দিয়েছি। 1 নম্বর রচনামূলক প্রশ্ন, ডাহুক কবিতার মূল ভাব আলোচনা করো। 2 নাম্বার এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে রচনামূলক প্রশ্ন ডাহুক থেকে, সেটি হচ্ছে রূপক কবিতা কাকে বলে? রূপক কবিতা হিসেবে ডাহুক কবিতার সার্থকতা নিরূপণ করো। আবার বলছি, এই প্রশ্নটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। রূপক কবিতা কাকে বলে? রূপক কবিতা হিসেবে ডাহুক কবিতার সার্থকতা নিরূপণ করো। চলে যাচ্ছি পরেরটাতে। বারবার ফিরে আসে। কবিতার নাম বারবার ফিরে আসে। দেখব অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক। প্রথমেই অতি সংক্ষিপ্ত। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 নম্বর, মজলুম আদিব শব্দের অর্থ কি? এই প্রশ্নটির সঠিক উত্তর, মজলুম আদিব শব্দের অর্থ নির্যাতিত লেখক। 2 নম্বর,
বারবার ফিরে আসে কবিতায় কবি শামসুর রাহমান কোন ঐতিহাসিক সময়কে তার কবিতায় উপজীব্য করেছেন? সঠিক উত্তর 69-এর গণ অভ্যুত্থানকে তার কবিতার উপজীব্য হিসেবে করেছেন। সংক্ষিপ্ত প্রশ্ন, বারবার ফিরে আসে কবিতায় রক্তাপ্লুত ষাট কোথায় কোথায় ফিরে আসে? সংক্ষেপে লিখো। 2 নাম্বার, শামসুর রাহমানের বারবার ফিরে আসে কবিতাটির প্রেক্ষাপট বর্ণনা করো। 3 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন, আমাকেই হত্যা করে, ওরা হত্যা করে বারবার, কারা কাকে এবং কেন হত্যা করে? রচনামূলক প্রশ্ন আছে একটি। বারবার ফিরে আসে কবিতায় রচনামূলক প্রশ্ন একটি, সেটি কবি শামসুর রহমানের বারবার ফিরে আসে কবিতাটির মূল ভাব লেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বারবার ফিরে আসে কবিতা থেকে দুটি অতি সংক্ষিপ্ত, তিনটি সংক্ষিপ্ত এবং একটি রচনামূলক প্রশ্ন আপনাদের পড়তে হবে। পরের কবিতা সোনালী কাবিন 5। সোনালী কাবিন 5 থেকে চলুন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। 1 নাম্বার, সোনালী কাবিন 5 কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? সোনালী কাবিন 5 কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? সোনালী কাবিন 5 কবিতাটি সোনালী কাবিন কবিতা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। 2 নাম্বার, প্রকৃতির ছদ্মবেশ কে খুলে দেয়? সঠিক উত্তর খনা, প্রকৃতির ছদ্মবেশ খনা খুলে দেয়। 3 নাম্বার, রোদ্দা কে ছিলেন? আমরা জানি রোদ্দা একজন ফরাসি চিত্রকার বা চিত্রশিল্পী ছিলেন। 4, সোনালী কাবিন কবিতায় মহুয়া মাটির বোতল কথাটি কি অর্থে ব্যবহার করেছেন? এটির উত্তর মদ জাতীয় পানীয় অর্থে ব্যবহার করেছেন। 5, আঙ্গিক বিচারে সোনালী কাবিন কোন ধরনের কবিতা? এটির উত্তর আঙ্গিক বিচারে সোনালী কাবিন একটি সনেট ধর্মী কবিতা। 6 নাম্বার, নিষাদ কি কোনোদিন পক্ষিণীর গোত্র ভুল করে এটি কোন কবিতার চরণ? এটি সোনালী কাবিন কবিতার চরণ। সোনালী কাবিন 5 থেকে সংক্ষিপ্ত প্রশ্ন পড়ার প্রয়োজন নেই, এখানে কোনো গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নেই আপনাদের পরীক্ষায় আসার মতো। আমি বারবার বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। সোনালী কাবিন 5 কবিতা থেকে দুটো রচনামূলক প্রশ্ন আপনাদের পড়তে হবে। 1 নাম্বার, কবি আল মাহমুদ রচিত সোনালী কাবিন 5 কবিতার মূল বক্তব্য বা বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। 2 নাম্বার, সনেট কি? সনেট হিসেবে সোনালী কাবিন 5 এর সার্থকতা মূল্যায়ন করো। এই সোনালী কাবিন 5 থেকে দুটি রচনামূলক প্রশ্ন আপনাদেরকে গুরুত্ব সহকারে পড়তে হবে। এরপর নির্বাচিত প্রবন্ধ। আপনাদের প্রথমে দেখিয়েছিলাম আপনাদের বাংলা ভাষায় 4টি ভাগ করে আপনাদের পরীক্ষায় কোশ্চেন আসে। আমরা প্রথমটি শেষ করেছি। এরপর দ্বিতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে নির্বাচিত প্রবন্ধ। নির্বাচিত প্রবন্ধের ভিতরে প্রথমে রয়েছে বাংলা ভাষা। বাংলা ভাষা থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 1 নাম্বার, কাকে সাহিত্য সম্রাট বলা হয়? কাকে সাহিত্য সম্রাট বলা হয়? এটির সঠিক উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। আমরা জানি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের উপাধি। 2 নাম্বার, টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? টেকচাঁদ ঠাকুর প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম। টেকচাঁদি বাঙ্গালা কি? এটি হচ্ছে অপার তথা বাংলায় প্রচলিত ভাষা বা কথিত ভাষা, অর্থাৎ বাংলায় যে প্রচলিত ভাষা রয়েছে বা যে ভাষায় মানুষ কথা বলে সেটাকে বলে টেকচাঁদি বাঙ্গালা ভাষা। টেকচাঁদি বাঙ্গালা। 4, বিষয় অনুসারেই রচনার ভাষার উচ্চতা বা সামান্যতা নির্ধারিত হওয়া উচিত উক্তিটি কার? এই উক্তিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। 5 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধে আলালি ভাষা বলতে লেখক কি বুঝিয়েছেন?
এটির সঠিক উত্তর হচ্ছে কথ্য ও সাধু ভাষার মিশ্রণকে বুঝিয়েছেন। বাঙ্গালা ভাষা প্রবন্ধে আলাদি ভাষা বলতে লেখক কথ্য ও সাধু ভাষার মিশ্রণকে, অর্থাৎ চলিত, সাধু এবং চলিত এই দুটো ভাষার মিশ্রণকে তিনি বুঝিয়েছেন। এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে একটি নির্বাচিত প্রবন্ধ থেকে। নির্বাচিত প্রবন্ধ বাঙ্গালা ভাষা রচনা সংক্ষিপ্ত প্রশ্ন আছে একটি, এবং দেখেন এখানে শতভাগ দেয়া আছে, অর্থাৎ এই প্রশ্নটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। 1 নাম্বার, বিষয় অনুসারেই রচনার ভাষার উচ্চতা বা সামান্যতা নির্ধারিত হওয়া উচিত। বিষয় অনুসারেই রচনার ভাষার উচ্চতা বা সামান্যতা নির্ধারিত হওয়া উচিত বলতে লেখক কি বুঝিয়েছেন? রচনামূলক প্রশ্ন আছে মাত্র একটি, সেটি বাঙ্গালা ভাষা প্রবন্ধের বঙ্কিমচন্দ্র বাঙ্গালা রচনার উৎকৃষ্ট রীতি সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন তা তোমার নিজের ভাষায় লেখো। এটি বাঙ্গালা ভাষা থেকে একটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং একটি রচনামূলক প্রশ্ন, খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। চলুন পরেরটাতে যাই। পরেরটি আছে অধ্যায় 2, এটি হরপ্রসাদ শাস্ত্রীর তৈল। এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নের সংখ্যা মাত্র 3টি। 1 নাম্বার, হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধে অনুসারে তৈল যে কি পদার্থ তা প্রথমে কারা বুঝিয়াছিলেন? এটির সঠিক উত্তর সংস্কৃত কবিরা বুঝিয়াছিলেন। 2 নাম্বার, হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধ অনুসারে কার মহিমা অতি অপরূপ? এটির সঠিক উত্তর হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধ অনুসারে তৈলের মহিমা অতি অপরূপ। 3 নাম্বার, হরপ্রসাদ শাস্ত্রীর শ্রেষ্ঠ প্রবন্ধের নাম কি? হরপ্রসাদ শাস্ত্রীর শ্রেষ্ঠ প্রবন্ধের নাম তৈল। হরপ্রসাদ শাস্ত্রীর তৈল থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আছে 2টি। 1 নাম্বার, হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধে কি বলতে চেয়েছেন তা সংক্ষেপে তুলে ধরো। এবং 2 নাম্বার, হরপ্রসাদ শাস্ত্রীর মতে কে সর্বশক্তিমান এবং কেন? এখানে রচনামূলক প্রশ্ন রয়েছে মাত্র একটি, সেটি তৈল প্রবন্ধ অনুসারে এর অসামান্য মহিমা বর্ণনা করো। চলে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার সংকটে। নির্বাচিত প্রবন্ধ অংশের 3য় অধ্যায় সভ্যতার সংকট। অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে 6টি। 1 নাম্বার, গীতাঞ্জলির ইংরেজি নাম কি? গীতাঞ্জলির ইংরেজি নাম কি? গীতাঞ্জলির ইংরেজি নাম হচ্ছে সং অফারিংস। 2 নাম্বার, জন ব্রাইট কে? সঠিক উত্তর জন ব্রাইট একজন ইংরেজ মনীষী। 3 নাম্বার, সভ্যতার সংকট গ্রন্থটি কোন গ্রন্থের অন্তর্গত? সভ্যতার সংকট গ্রন্থটি কালান্তর গ্রন্থের অন্তর্গত। 4 নাম্বার, সভ্যতার সংকট প্রবন্ধের মতে মানুষের প্রতি কি হারানো পাপ? সঠিক উত্তর মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। 5 নাম্বার, বায়রন কে? আমরা সবাই জানি বায়রন একজন ইংরেজ কবি। 6 নাম্বার, কারা ভারতবর্ষকে চিরকালের মতো নির্জীব করে রেখেছে? এটির উত্তর ইংরেজরা। সংক্ষিপ্ত প্রশ্ন। সভ্যতার সংকট থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আছে 2টি। 1 নাম্বার, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করব, ব্যাখ্যা করো। 2 নাম্বার, সে তার শক্তিরূপ আমাদের দেখিয়েছে, মুক্তিরূপ দেখাতে পারেনি, ব্যাখ্যা করো। রচনামূলক প্রশ্ন 1টি, ইংরেজ জাতি ও তার ঔদার্যের প্রতি জীবনের প্রণীতিকে এসে রবীন্দ্রনাথ বিশ্বাসহীন হয়ে পড়েছিলেন। সভ্যতার সংকট প্রবন্ধ অবলম্বনে তোমার মতামত দাও। ইংরেজ জাতি ও তার ঔদার্যের প্রতি জীবনের প্রণাতিকে এসে রবীন্দ্রনাথ বিশ্বাসহীন হয়ে পড়েছিলেন। সভ্যতার সংকট প্রবন্ধ অবলম্বনে তোমার মতামত দাও। চলে যাব পরেরটাতে, যৌবনে দাও রাসটিকা। এই যৌবনে দাও রাসটিকা এটি রচনা করেছেন প্রমোদ চৌধুরী। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, সবুজ পত্র পত্রিকার সম্পাদক কে? সবুজ পত্র
পত্রিকার সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। 2 নাম্বার, সবুজ পত্র যে পত্রিকা সেটি কত সালে প্রকাশিত হয়? সবুজ পত্র পত্রিকাটি প্রকাশিত হয় 1914 সালে। 3 নাম্বার, প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি? আমরা সবাই জানি প্রমোদ চৌধুরীর ছদ্মনাম বীরবল, তিনি বীরবল নামে লেখালেখি করতেন। 4 নাম্বার, প্রকৃত জৈবন বলতে লেখক কি বুঝিয়েছেন? সঠিক উত্তর মানসিক জৈবন। 5, হিন্দু যুগের শেষ কবি কে ছিলেন? জয়দেব ছিলেন হিন্দু যুগের শেষ কবি। 6, বাংলা ভাষায় চলিত রীতির প্রবর্তক কে বা বাংলা ভাষা চলিত রীতির প্রবর্তন করেন কে? এটি সঠিক উত্তর প্রমোদ চৌধুরী। 7 নাম্বার, যৌবনে দাও রাসটিকা প্রবন্ধে কোন যুবরাজকে ভোগের অবতার বলা হয়েছে? এটির উত্তর কৌশাম্বীর যুবরাজ উদয়নকে যৌবনে দাও রাসটিকা প্রবন্ধে ভোগের অবতার বলা হয়েছে। 8 নাম্বার এবং সর্বশেষ অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মানব জীবনে যৌবন একটি মস্ত ফাঁড়া, এটা কাদের বিশ্বাস? এটি সঠিক উত্তর এটা এদেশের লোকের বিশ্বাস। যৌবনে দাও রাসটিকা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আছে 2টি। ভোগের ন্যায় ত্যাগ ও যৌবনের ধর্ম ব্যাখ্যা করো। ভোগের ন্যায় ত্যাগ ও যৌবনের ধর্ম ব্যাখ্যা করো। 2, যৌবনে দাও রাসটিকা প্রবন্ধে দেহের যৌবন ও মনের যৌবনের পার্থক্য নির্দেশ করো। 1 নাম্বার, ভোগের ন্যায় ত্যাগ ও যৌবনের ধর্ম ব্যাখ্যা করো। 2, যৌবনে দাও রাসটিকা প্রবন্ধে দেহের যৌবন ও মনের যৌবনের পার্থক্য নির্দেশ করো। চলে যাচ্ছি রচনামূলক প্রশ্নে। এখানেও একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে প্রমোদ চৌধুরী তার যৌবনে দাও রাসটিকা প্রবন্ধটিতে কিভাবে এবং কেন যৌবনকে রাসটিকা পরাতে চেয়েছেন আলোচনা করো। আবার বলছি, প্রমোদ চৌধুরী তার যৌবনে দাও রাসটিকা প্রবন্ধটিতে কিভাবে এবং কেন যৌবনকে রাসটিকা পরাতে চেয়েছেন আলোচনা করো। 2 নাম্বার, যৌবনে দাও রাসটিকা প্রবন্ধ অবলম্বনে প্রমোদ চৌধুরীর যৌবন বন্দনার স্বরূপ বিশ্লেষণ করো। প্রথমটি অবশ্যই পড়বেন এবং দ্বিতীয়টি দেখে যাবেন। চলে যাব কাজী আব্দুল ওয়াদুদের বাংলার জাগরণে। এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 নাম্বার, বাংলার জাগরণ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? বাংলার জাগরণ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? বানানটি একটু ভুল হয়েছে, এটা শাশ্বত বঙ্গ হবে, শাশ্বত বঙ্গ। 2 নাম্বার, বাংলার জাগরণ প্রবন্ধে রাজা রামমোহন রায়কে কিসের সাথে তুলনা করা হয়েছে? সঠিক উত্তর বাংলার জাগরণ প্রবন্ধে রাজা রামমোহন রায়কে প্রভাব নক্ষত্র বা প্রভাত সূর্য সাথে তুলনা করা হয়েছে। 3 নাম্বার, বাংলার জাগরণ প্রবন্ধে কাকে মানবপ্রেমিক ও স্বদেশপ্রেমিক বলা হয়েছে? এটি সঠিক উত্তর রাজা রামমোহন রায়কে মানবপ্রেমিক ও স্বদেশপ্রেমিক বলা হয়েছে। 4 নাম্বার, অবাধ বাণিজ্য এবং নারীর অধিকার নিয়ে কে আন্দোলন করেছেন? এটি সঠিক উত্তর রাজা রামমোহন রায়। 5 নাম্বার, বাংলার জাগরণ প্রবন্ধে কাকে আধুনিক কালের এক পরম শক্তিমান মানুষ বলা হয়েছে? এটির সঠিক উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। সংক্ষিপ্ত প্রশ্ন 1, সব ধর্মই সত্য এ কথা মানা যায় না, তবে সব ধর্মের ভিতরেই সত্য আছে, বিষয়টি বিশ্লেষণ করো। সংক্ষিপ্ত প্রশ্ন 1টি, সব ধর্মই সত্য এ কথা মানা যায় না, তবে সব ধর্মের ভিতরেই সত্য আছে, বিষয়টি বিশ্লেষণ করো। রচনামূলক প্রশ্ন আছে 2টি। 1, বাংলার নবজাগরণে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। এবং 2, কাজী আব্দুল ওয়াদুদের বাংলার জাগরণ প্রবন্ধের মূল বক্তব্য বিশ্লেষণ করো। এখান থেকে 2টো রচনামূলক প্রশ্ন আপনাকে পড়তে হবে। চলে যাচ্ছি পরের প্রবন্ধে। আসছে রাজবন্দীর জবানবন্দি, লিখেছেন কাজী নজরুল ইসলাম। অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে মাত্র 3টি। রাজবন্দীর জবানবন্দি কি জাতীয় রচনা? রাজবন্দীর জবানবন্দি এটি প্রবন্ধ জাতীয় রচনা। 2 নাম্বার, রাজবন্দীর জবানবন্দি প্রবন্ধে লেখককে কোন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে? এটির সঠিক উত্তর রাজদ্রোহীর অভিযোগে। রাজবন্দীর জবানবন্দি প্রবন্ধে
লেখককে রাজদ্রোহীর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। 3 নম্বর, রাজবন্দীর জবানবন্দি প্রবন্ধটির মতে কবির আত্মা কেমন? এখানে একটু বানান ভুল হয়েছে। রাজবন্দীর জবানবন্দি প্রবন্ধটির মতে কবির আত্মা সত্যদ্রষ্ট ঋষির মতো। চলে যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্নে। সংক্ষিপ্ত প্রশ্ন 1, আমি যে কবি, আমার আত্মা সত্যদৃষ্ট ঋষির আত্মা, ব্যাখ্যা করো। 2, আমি অমান্য সৈনিক, যতটুকু ক্ষমতা ছিল তা দিয়ে তার আদেশ পালন করেছি, এটি ব্যাখ্যা করো। এই এখানকার প্রবন্ধে রচনামূলক প্রশ্ন আছে মাত্র একটি। রাজবন্দীর জবানবন্দি প্রবন্ধের আলোকে কাজী নজরুল ইসলামের আত্মোপলব্ধির পরিচয় দাও। একটি মাত্র রচনামূলক প্রশ্ন আপনাকে পড়তে হবে, সেটি হচ্ছে রাজবন্দীর জবানবন্দি প্রবন্ধের আলোকে কাজী নজরুল ইসলামের আত্মোপলব্ধির পরিচয় দাও। চলে যাচ্ছি সর্বশেষ যে নির্বাচিত প্রবন্ধ রয়েছে সেটি সংস্কৃতির কথা। এটি মোতাহার হোসেন চৌধুরীর লেখা। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, মোতাহার হোসেন চৌধুরী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর, মোতাহার হোসেন চৌধুরী বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। 2, কে নিজের স্বর্গ নিজেই সৃষ্টি করে? সংস্কৃতিবান মানুষেরা নিজের স্বর্গ নিজেরাই সৃষ্টি করে। 3, কি কারণে বাংলা সাহিত্য অত্যন্ত নিরস, শ্রীহীন, দুর্বল হয়ে পড়ে? সঠিক উত্তর, সংস্কৃতি প্রিয়তা ও সংস্কৃত অনুকরণের কারণে বাংলা সাহিত্য অত্যন্ত নিরস, শ্রীহীন, দুর্বল হয়ে পড়ে। 4 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংস্কৃতির কথা প্রবন্ধে কালচার্ড লোকেরা সবচাইতে বেশি ঘৃণা করে কি? অন্যায় এবং নিষ্ঠুরতা। সংক্ষিপ্ত প্রশ্ন আছে মাত্র 2টি। ধার্মিক ও সংস্কৃতিবানেদের মধ্যে পার্থক্য লিখো। 2 নম্বর, ধর্ম চায় মানুষকে পাপ থেকে, পতন থেকে রক্ষা করতে, মানুষকে বিকশিত করতে নয়, ব্যাখ্যা করো। ধর্ম চায় মানুষকে পাপ থেকে, পতন থেকে রক্ষা করতে, মানুষকে বিকশিত করতে নয়, ব্যাখ্যা করো। রচনামূলক প্রশ্ন আছে 2টি। 1, মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃতির কথা প্রবন্ধের মূল বক্তব্য লিখো। 2, সংস্কৃতির কথা প্রবন্ধ অবলম্বনে সংস্কৃতির বৈশিষ্ট্য নির্ণয় প্রসঙ্গে সংস্কৃতির সাথে ধর্ম, প্রগতি ও সভ্যতার সম্পর্ক স্থাপন করো। এই 2টি রচনামূলক প্রশ্ন এই অধ্যায় থেকে পড়তে হবে। এরপর চলে যাব বাংলা জাতীয় ভাষা আবশ্যিকের 3 নাম্বার অংশে, নির্বাচিত গল্প। নির্বাচিত গল্প প্রথম যেটা রয়েছে এক রাত্রি, রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, এক রাত্রি গল্পের নায়িকার নাম কি? সঠিক উত্তর, এক রাত্রি গল্পের নায়িকার নাম সুরবালা। 2, এক রাত্রি গল্পে বর্ণিত স্কুলটি কোথায়? স্কুলটি নোয়াখালী বিভাগের একটি ছোট্ট শহরে। 3, সুরবালা আমার কি না হইতে পারিত, এ কথা কে বলেছিল? এই কথাটি গল্পের নায়ক বলেছিল। 4, সুরবালার স্বামীর নাম কি? সুরবালার স্বামীর নাম ছিল রামলোচন বাবু। এক রাত্রি সংক্ষিপ্ত প্রশ্ন আছে 2টি। সুরবালা আমার কি না হইতে পারিত, ব্যাখ্যা করো। 2 নাম্বার, আমি এই এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি, উক্তিটির তাৎপর্য তুলে ধরো। আবার বলছি, আমি এই এক রাত্রে মহাপ্রলয়ের তীরে দাঁড়াইয়া অনন্ত আনন্দের আস্বাদ পাইয়াছি, উক্তিটির তাৎপর্য তুলে ধরো। এখান থেকে রচনামূলক প্রশ্ন আছে মাত্র একটি। রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রি গল্পের প্রেমের স্বরূপ আলোচনা করো। চলে যাচ্ছি 2 নাম্বার নির্বাচিত গল্পে আছে পুইমাছা, লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে 1, পুইমাছা গল্পের কেন্দ্রীয় চরিত্র কোনটি? পুইমাছা গল্পের কেন্দ্রীয় চরিত্র খেন্তি। 2, পুইমাছা গল্পে খেন্তির মায়ের নাম কি? খেন্তির মায়ের নাম অন্নপূর্ণা। খেন্তির মৃত্যুর জন্য কে বা কারা দায়ী? সঠিক উত্তর, সমাজের নিষ্ঠুর শাসন, কুপ্রথা ও কুসংস্কার দায়ী। 4,
অন্নপূর্ণা কে? খেন্তির মৃত্যুর জন্য কে দায়ী? এটা সমাজের নিষ্ঠুর অপশাসন হবে। সমাজের নিষ্ঠুর অপশাসন, কুপ্রথা এবং কুসংস্কার। 4 নাম্বার, অন্নপূর্ণা কে? অন্নপূর্ণা সহায় হরি চাটুর্যের স্ত্রী ছিলেন। খেন্তি কি রোগে মারা যায়? খেন্তি বসন্ত রোগে মারা গিয়েছিলেন। সংক্ষিপ্ত প্রশ্ন, কুইমাচা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন একটি এবং রচনামূলক একটি। সংক্ষিপ্ত 1, অভাব অনটন হলেও অন্নপূর্ণা একজন মমতাময়ী নারী, উক্তিটির সত্যতা বিচার করো। অভাব অনটন হলেও অন্নপূর্ণা একজন মমতাময়ী নারী, উক্তিটির সত্যতা বিচার করো। রচনামূলক প্রশ্ন 1, কুইমাচা গল্প অবলম্বনে খেন্তির চরিত্র বিশ্লেষণ করো। প্রশ্নটি এতটি গুরুত্বপূর্ণ নয়, জাস্ট একবার দেখে গেলে চলবে। আমি পাশে বিষয়টা লিখে দিয়েছি। নির্বাচিত গল্পের 3 নাম্বার, হুজুর ক্যাবলা, এটা লিখেছেন আবুল মনসুর আহমেদ। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, ফুড কনফারেন্স গ্রন্থের রচয়িতাকে? ফুড কনফারেন্স গ্রন্থের রচয়িতা আবুল মনসুর আহমেদ। 2 নাম্বার, আয়না গ্রন্থটি লেখক কাকে উৎসর্গ করেছেন? সঠিক উত্তর আবুল কালাম শামসুদ্দিনকে আয়না গ্রন্থটি উৎসর্গ করেছিলেন। 3, হুজুর কেবলার প্রধান খলিফা কে? উত্তর সফি বদরুদ্দিন। খেলাফত শব্দের অর্থ কি? খেলাফত শব্দের অর্থ শাসনভার গ্রহণ। 5 নাম্বার, হুজুর কেবলা কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে? এটির সঠিক উত্তর হুজুর কেবলা আয়না থেকে নেয়া হয়েছে। 6, হুজুর কেবলা গল্পের নায়ক কে? হুজুর কেবলা গল্পের নায়ক ছিলেন এমদাদ। কলিমন কে? কলিমন হচ্ছে রজবের স্ত্রীর নাম। হুজুর কেবলা গল্পে কোন ঘটনায় এমদাদ একেবারে বদলে যায়? এটার সঠিক উত্তর খেলাফত আন্দোলনে যোগ দেওয়ার পর এমদাদের জীবন একেবারে বদলে যায়। সংক্ষিপ্ত প্রশ্ন আছে 3টা। খোদা যাকে শেফা দেন তাকে কে ভালো করিতে পারে? উক্তিটি ব্যাখ্যা করো। 2 নাম্বার, এমদাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। 3 নাম্বার, তোমরা নিতান্তই মূর্খ, এই ভণ্ডের চালাকি বুঝিতে পারিতেছ না, বিষয়টি বিশ্লেষণ করো। 4 নাম্বার, হুজুর কেবলা গল্পে পীর সাহেবের মুখোশ উন্মোচনে এমদাদের ভূমিকা মূল্যায়ন করো। চলে যাচ্ছি রচনামূলক প্রশ্নে। রচনামূলক প্রশ্ন আছে 2টি। 1, হুজুর কেবলা গল্প অবলম্বনে পীর সাহেবের চরিত্র বিশ্লেষণ করো। 2 নাম্বার, আবুল মনসুর আহমেদ তার হুজুর কেবলা গল্পে সমাজের যে চিত্র এঁকেছেন তা আলোচনা করো। এই হুজুর কেবলা থেকে 2টো রচনামূলক প্রশ্ন পড়তে হবে। হুজুর কেবলা গল্প অবলম্বনে পীর সাহেবের চরিত্র এবং আবুল মনসুর আহমেদ এই গল্পে যে সমাজের চিত্রটা এঁকেছেন সেটা। চলে যাচ্ছি পরেরটায়, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক। 1 নাম্বার, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপ্রদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রাগৈতিহাসিক গল্পের নায়ক কে? নায়ক ভিখু ছিলেন। ভিখু। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্প কোনটি? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম গল্প অতসী মামি। প্রাগৈতিহাসিক গল্পের 2টি চরিত্রের নাম লিখো। 2টি চরিত্র ভিখু এবং পাচি। সংক্ষিপ্ত প্রশ্ন আছে 2টি। অতীতের উদ্যম ঘটনাবহুল জীবনটির জন্য তাহার মন হাহাকার করে, ব্যাখ্যা করো। 2 নাম্বার, পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনোদিন পাইবেও না, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। পৃথিবীর আলো আজ পর্যন্ত তাহার নাগাল পায় নাই, কোনোদিন পাইবেও না, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। রচনামূলক প্রশ্ন আছে মাত্র 1টি। প্রাগৈতিহাসিক গল্পে ভিখু চরিত্রের মৌল বৈশিষ্ট্য কোনটি? অস্তিত্ব রক্ষা নাকি প্রবৃত্তির তাড়না? প্রসঙ্গ 2টি বিশ্লেষণ করে নিজস্ব অভিমত ব্যক্ত করো। আবার বলছি, প্রাগৈতিহাসিক গল্পে ভিখু চরিত্রের মৌল বৈশিষ্ট্য কোনটি? অস্তিত্ব রক্ষা নাকি প্রবৃত্তির তাড়না? প্রসঙ্গ 2টি বিশ্লেষণ করে নিজস্ব অভিমত ব্যক্ত করো। নির্বাচিত গল্পের 5 নম্বর অধ্যায়, নয়নচারা। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, আমুর গ্রামের নাম কি? আমুর গ্রামের নাম নয়নচারা।
নয়নচারা গল্পে নয়নচারা কি? নয়নচারা একটি গ্রামের নাম। নয়নচারা গল্পে শহরের জনশূন্য রাস্তাটাকে কিসের সাথে তুলনা করা হয়? এটি সঠিক উত্তর, ময়ূরাক্ষী নদীর সাথে তুলনা করা হয়। 4 নাম্বার, সৈয়দ ওয়ালিউল্লাহর প্রথম গল্প দুটি কি? ওয়ালিউল্লাহর প্রথম গল্প দুটি নয়নচারা ও দুই তীর। নয়নচারা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আছে দুইটি। নয়নচারা গ্রামে কি মায়ের বাড়ি? কে কাকে এবং কেন একথা বলেছিল? 1। 2, ওগুলো কলা নয় তো, যেন হলুদ রাঙা স্বপ্ন ঝুলছে। ব্যাখ্যা করো। এখান থেকে রচনামূলক প্রশ্ন আছে একটি। সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত নয়নচারা গল্প অবলম্বনে আমুর চরিত্র বিশ্লেষণ করো। চলে যাচ্ছি, পথ জানা নাই, শামসুদ্দিন আবুল কালামের লেখা। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, পথ জানা নেই, ছোট গল্পে বর্ণিত গ্রামের নাম কি? পথ জানা নেই ছোট গল্পে যে গ্রামের বর্ণনা করা হয়েছে সেটার নাম হচ্ছে মাউলতলা। 2 নাম্বার, পথ জানা নেই গল্পের উপজীব্য কি? এই গল্পের উপজীব্য নগর সভ্যতার নগ্নরূপ। সংক্ষিপ্ত প্রশ্ন আছে দুইটি। সাদামাটা সরল জীবনে আসিতে লাগিল কূটবুদ্ধি আর কৌশলের দড়িজাল, উক্তিটি ব্যাখ্যা করো। 2 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন, মনন্তরে গহুরালি নিঃস্ব হইয়াছিল বাহিরে, এবার হইল অন্তরে, কিভাবে? সংক্ষেপে লিখো। চলে যাচ্ছি রচনামূলক অংশে। প্রশ্ন আছে একটি এবং খুবই 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 গুরুত্বপূর্ণ। পথ জানা নেই গল্প অবলম্বনে নগর জীবনের চিত্র বিশ্লেষণ করো। পথ জানা নেই গল্প অবলম্বনে নগর জীবনের চিত্র বিশ্লেষণ করো। চলে যাচ্ছি সর্বশেষ নির্বাচিত গল্পে, আত্মজা ও একটি করবী গাছ, লিখেছেন হাসান আজিজুল হক। 1 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্ন, আত্মজা ও একটি করবী গাছ গল্পের গল্পকারের নাম কি? গল্পকারের নাম হাসান আজিজুল হক। আত্মজা শব্দের অর্থ কি? আত্মজা শব্দের অর্থ কন্যা, দুহিতা বা মেয়ে। 3 নাম্বার, আত্মজা ও একটি করবী গাছ গল্পে হিম আর চাঁদ কোথায় ফুটে উঠেছে? সঠিক উত্তর, রাহাত খানের বাড়ির টিনের চালে আর নারকেল গাছের মাথায় ফুটে উঠেছে। সংক্ষিপ্ত প্রশ্ন আছে একটি, মরে গেলেই তো হয় এখন, কি বলো তোমরা? উক্তিটির সপ্রসঙ্গ বর্ণনা করো। রচনামূলক প্রশ্ন, আত্মজা ও একটি করবী গাছ গল্পটি এক বৃদ্ধের জীবনের মর্মান্তিক পরিণতি আলোচনা করো। আত্মজা ও একটি করবী গাছ থেকে 3টি অতি সংক্ষিপ্ত, একটি সংক্ষিপ্ত এবং একটি রচনামূলক প্রশ্ন পড়লে আপনারা নিশ্চিত কমন পাবেন। এরপর পরের অংশ, ভাষা শিক্ষা। ভাষা শিক্ষার অধ্যায় 1, এখানে পত্র, আবেদন, মানপত্র রচনা রয়েছে। এখানে কোন কোনগুলো পড়লে আপনারা কমন পাবেন? 1 নাম্বার যেটা পড়বেন, জাতীয় জীবনে 21শে ফেব্রুয়ারির তাৎপর্য বর্ণনা করে তোমার বিদেশি বন্ধুকে একটি পত্র লিখো। 2 নাম্বার, তোমার কলেজের নববর্ষ উদযাপনের বর্ণনা দিয়ে তোমার প্রবাসী বন্ধুকে একটি পত্র লিখো। 3 নাম্বার, পত্র লেখার ক্ষেত্রে একটু কথা বলি। পত্র লেখার ক্ষেত্রে চিঠির যে খাম আছে সেটি কিন্তু অবশ্যই অবশ্যই আঁকতে হবে, সুন্দর করে আঁকবেন। এবং যখন বিদেশি বন্ধু আসবে তখন খামটা কিন্তু আপনার অবশ্যই ইংরেজিতে হবে, মাথায় রাখবেন, ইংরেজি এবং ক্যাপিটাল লেটারে লিখতে হবে। 3 নাম্বার, তোমার বোনের বিয়েতে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটি পত্র লিখো। 4 নাম্বার, শিক্ষা সফরে যাবার অনুমতি ও অর্থ সাহায্য চেয়ে অধ্যক্ষের নিকট আবেদন লিখো। 5 নাম্বার, একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা নিয়োগের জন্য আবেদনপত্র লিখো। 6 নাম্বার, তোমাদের কলেজে একজন বরেণ্য মুক্তিযোদ্ধার আগমন উপলক্ষে একটি মানপত্র রচনা করো। ভাষা শিক্ষা অর্থাৎ প্রথম অধ্যায় যেখানে পত্র রচনা রয়েছে সেখানে এই বিষয়গুলো আপনারা দেখলে কমন পাবেন। এখানে রচনা এবং আবেদন এবং একটি মানপত্র রয়েছে। এই বিষয়টি একটি মনোযোগ সহকারে দেখলে এখান থেকে কমন পাবেন। চলে যাচ্ছি
ভাষা শিক্ষার দ্বিতীয় অধ্যায়ে এখানে আছে গদ্য রীতি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1, কাকে বাংলা সাধু গদ্য রীতির জনক বলা হয়? অর্থাৎ সাধু ভাষার জনক বলা হয় কাকে, বা সাধু ভাষার সূচনা করেছেন কে? এটির সঠিক উত্তর কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 2 নাম্বার, যে ভাষা রীতিতে আমরা সবসময় কথাবার্তা বলি তাকে কি ভাষা বলে? তাকে চলিত ভাষা বলে। সংক্ষিপ্ত প্রশ্ন 1, চলিত ভাষা কি? 2, সাধু রীতি থেকে চলিত রীতিতে ভাষারূপ পরিবর্তনের 4টি নিয়ম লিখো। রচনামূলক একটি এবং একটি খুবই গুরুত্বপূর্ণ। সংজ্ঞা ও উদাহরণ সহ সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য লিখো। এখানে অল্প কিছু প্রশ্ন আছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, আপনাদের সবচাইতে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা দিয়ে কিন্তু আজকে সাজেশনটি সাজানো হয়েছে। রচনামূলক প্রশ্নটি খুব গুরুত্ব সহকারে পড়বেন। সংজ্ঞা এবং উদাহরণ সহ সাধু ও চলিত রীতির পার্থক্য উল্লেখ করতে হবে। এরপর অধ্যায় 3-এ এটা হচ্ছে প্রমিত বাংলা বানানের নিয়ম। প্রমিত বাংলা বানানের নিয়ম, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সত্যবিধান কাকে বলে? এবং 2 নাম্বার, বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি 3 ডিসেম্বর 1955 সালে। সংক্ষিপ্ত প্রশ্ন আছে 1, বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের 4টি নিয়ম লেখো। 2, বাংলা বানানে ইকার, হ্রস্ব ইকার ব্যবহারের 4টি নিয়ম লেখো। এবং রচনামূলক প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন 1 নাম্বার, সত্যবিধান কাকে বলে? উদাহরণ সহ সত্যবিধান লিখো। 2 নাম্বার, উদাহরণ সহ ইকার এবং দীর্ঘ ইকার, হ্রস্ব ইকার এবং দীর্ঘ ইকার ব্যবহারের 5টি করে নিয়ম লেখো। আপনাদের জ্ঞাতার্থে একটু বলি, এই ভাষা শিক্ষা যে 25 নাম্বার রয়েছে এখানে আপনার অনুবাদ আসে এবং বাংলা কিছু কারেকশন আসে, কিছু ভুল বানান থাকে, সেগুলোকে কারেকশন করতে হয়। এক্ষেত্রে যেটা করবেন, বাংলা বানানের কিছু শুদ্ধ রূপ এবং অনুবাদের জন্য বিগত সালের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো একটু অনুসরণ করবেন। এটি আপনাদের যে গাইড বা বই রয়েছে সেই বইয়ের পেছনে দেয়া আছে, সেখান থেকে এটি সুন্দর করে একটু দেখবেন। সেখানে ইংরেজি অনুবাদ এবং বাংলা বানানের কিছু নিয়ম রয়েছে। ভাষা শিক্ষার এই 25 নাম্বারে পত্র রচনা এবং গদ্যরীতি থেকে সাধু, চলিত আঞ্চলিক ভাষা, প্রমিত বাংলা বানানের নিয়ম, অনুবাদ এবং বাংলার শুদ্ধ বানান, এই বিষয়গুলো আপনাদের আসে। আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকের সাজেশনটি সাজানো হয়েছিল এবং এখানের কোনো প্রশ্নটি অবহেলা করার কোনো সুযোগ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে নিয়ে আসা হয়েছে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্টসে জানাতে পারবেন। আপনারা যারা নিয়মিত, অনিয়মিত বা চাকরিজীবী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আশা করি আজকের সাজেশনটি খুবই উপকারী হবে। সবার জন্য শুভকামনা এবং অনেক দোয়া রইল। সবাই ভালো থাকবেন। কথা হবে পরের কোনো সাজেশনে। আল্লাহ হাফেজ।